কেন হবে? এই জন্যই দায়িত্বশীল সাংবাদিক হবে, কারণ আপনাদের সমাজে আপনাদেরকে অনেক অনেক বিশেষণে বিশেষায়িত করা হয়। আপনারা সমাজের দর্পণ, আপনাদের সামাজিক দায়িত্ববোধ বেশি, আপনাদের যে বিষয়টা আরো বড়, যে সমাজের চতুর্থ স্তম্ভ হিসাবে আপনাদেরকে বর্ণনা করা হয়। এটা শুধু আমাদের দেশে না, এবং পৃথিবীর সর্বত্রই প্রেস কাউন্সিলের দায়িত্ব বা সাংবাদিকদের দায়িত্ব অনেক বেশি। এর প্রথম কারণ হচ্ছে এই 1974 সালে যে আইন প্রণয়ন করা হয়েছে, সে আইনে এটা ক্লিয়ারলি বলা হয়েছে এটা হচ্ছে ফ্রিডম অফ প্রেস অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। এবং ফ্রিডম অফ প্রেস যদি না থাকে তাহলে সমাজ কি হয়, সমাজের অবস্থা কি হয়, সেটা আপনাদেরকে আর বলে বলার দরকার নেই। গত জুলাই আগস্টে আপনারা সেটা আপনাদের সামনে একেবারে এক জলজ্জান্ত উদাহরণ আপনাদের সামনে আছে। যদি এই যে অপসাংবাদিকতা বা রাজনৈতিক কারণ যদি ঢুকে যায় বা বিভাজনের যে জিনিস হয়, এটা কি হয়েছে আপনাদেরকে, আপনারা যথেষ্ট জ্ঞানী লোক, আপনাদেরকে এখানে কোনো জ্ঞান দান করার জন্য আমি আসিনি। আপনাদের সাথে শুধু মত বিনিময় এবং আপনাদের থেকে শোনা, আপনাদের থেকে জানার জন্য আমি এসেছি। এটা বলার অর্থ হচ্ছে যে যেই ঘটনাগুলি আমাদের চোখের সামনে হয়ে গেল, তার থেকে আমাদেরকে কিছুটা শিক্ষা হলো না প্রয়োজন, না হলে ভবিষ্যৎ যেটা আছে, ভবিষ্যৎ আমরা বলি যে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। এই যে 1974 সালের আইনটা কি? প্রেস কাউন্সিল আইন 1974 সালে হয়েছে। প্রেস কাউন্সিলের কার্যক্রম শুরু হয়েছে 1979 সালে। প্রেস কাউন্সিলটা গঠিত হয় 15 সদস্য। 15 সদস্যের মধ্যে চেয়ারম্যান হিসাবে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি থাকে, এবং বাকি 14 জন সদস্যের মধ্যে আপনারা যারা সাংবাদিক আছেন, সাংবাদিকদের প্রতিনিধি হচ্ছে 9 জন হাইয়েস্ট। বাকি 3 জন হচ্ছে বাংলা একাডেমি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এবং বাংলাদেশ বার কাউন্সিলের প্রতিনিধি। আর বাকি 2 জন হচ্ছে মাননীয় স্পিকার কর্তৃক নিয়োজিত 2 জন সংসদ সদস্য। অনেক অনেক হাই পাওয়ার কমিটি, এবং চেয়ারম্যান হিসাবে একজন বিচারপতি দায়িত্ব পালন করেন। সেই ধারাবাহিকতা আমি 12তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। এটা কর্মকাণ্ড, কিন্তু এখানে ধরেই নেওয়া হয় যে আমরা সবকিছু নীতি নৈতিকতা, অপসাংবাদিকতা করবো না, নীতি নৈতিকতা মানব। কিছুক্ষণ আগে আপনাদেরকে আগের সাবজেক্টে যেটা বলা হয়েছে যে নীতি নৈতিকতা সম্পর্কে ক্লিয়ারলি বলা হয়েছে আচরণবিধি প্রতিপালন। আমি প্রথমে যে জিনিসটার প্রতি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে আপনাদের কাছে 2টো কাগজ দেওয়া হয়েছে। কাগজের মধ্যে নীতি নৈতিকতা আচরণবিধি দেখেন 1993 সাল আচরণবিধি করা হয়েছে আন্ডার সেকশন 11B অফ দি প্রেস কাউন্সিল অ্যাক্ট 1974। সেখানের ভিত্তিতে এটা করা হয়েছে। আপনারা এই সম্পর্কে আমরা ধরেই নিই, আমাদেরকে আইনে অনেক কিছু ধরে নেওয়া হয়, সবাই আইন পালন করবে এবং সবাই আইন জানে। কোনো একটা অপরাধ সংঘটিত হওয়ার পর যদি আমি বলি যে আমি তো জানি না যে এটা এরকম হলে আমাকে এরকম হবে, সেটা আপনি বলতে পারবেন না। এটা দেখেন ধারা 24 এবং 25-এর আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। কিছুক্ষণ আগে, কারণ আমি আসার পর থেকে অনেকেই আসছে যে স্যার আমি তো 19 বছর চাকরি করি, 14 বছর চাকরি করি, 10 বছর চাকরি করি, আমার তো আজকের থেকে বলছে যে চাকরি শেষ। তাই বলে কেন, কি হয়েছে? আমি বলছি আপনার কি কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে? বলে না, কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার তো নাই। তাহলে আমি বললাম যে আপনি তাহলে এটাকে এস্টাবলিশ করবেন কিভাবে, আপনি যে এখানে চাকরি করতেন? বলে অ্যাপয়েন্টমেন্টের সময় তো আমি এটা চিন্তা করিনি। অতএব আপনার অধিকার সম্পর্কে আপনাকে যথেষ্ট সচেতন হতে হবে।
সেখানে কি বলা আছে 24-এ, কোন ব্যক্তি, সংবাদপত্র, গণমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিক রূপে চাকরি গ্রহণকালে আচরণবিধির পরিশিষ্টগুলি কিন্তু শপথনামা ও সম্পাদকের সামনে পাত্র সাক্ষ্য প্রদান করা বাধ্য থাকবে। আপনি দেখেন, আপনার সাংবাদিকদের আপনাদের ছবি তোলা হলে যদি একটু কাইন্ডলি যদি করেন, সেখানে সাংবাদিকের স্বাক্ষর দেওয়া আছে এবং সম্পাদকের স্বাক্ষর। যদি এটা আপনার কাছে থাকে তো আপনি তো দেখাতে পারেন, এই দেখেন, দিস ইজ দি রেকর্ড, দিস ইজ দি এভিডেন্স আই হ্যাভ, যে এই দেখেন আমি। তারপরে পরবর্তী পৃষ্ঠায় আছে যে আপনাদের যে হাউসগুলিতে প্রকাশকের দেখেন, প্রকাশকের স্বাক্ষর ও সম্পাদকের স্বাক্ষর। এটা এই জন্যই দরকার। আমাদের আইনে যেটা বলা হয়, আমি সব জায়গায় বলছি, এখানেও বলি, যে অধিকার সম্পর্কে আপনাকে সচেতন আছেন বলেই আইন আপনাকে বলে। আমাদের লিগ্যাল জুরিসপ্রুডেন্স একটা কথা বলা আছে, এটা খুব ইম্পর্টেন্ট কথা। ল উইল নট হেল্প এনি ইনডোলেন্ট পারসন হু স্লেপ্ট ওভার হিজ ওন রাইট। আপনি যদি আপনার অধিকার সম্পর্কে ঘুমায় থাকেন, আপনাকে কেউ সাহায্য করতে পারবে না। আপনার অধিকার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। যখন আপনি প্রথম চাকরিতে যাবেন, একটা না 5টা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে। আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেন, আমি চাকরি করব, অ্যাপয়েন্টমেন্ট লেটার না দিলে আমি চাকরি করব না, সেটা তখন বলতে পারবেন। কিন্তু 10 বছর পরে আপনি 5 মাস পরে বা 1 মাস পরেও বলতে পারবেন না যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেন। অতএব এটা আপনার অধিকার। তখন আপনি যদি মনে করেন যে না, আমার দরকার নাই, আমি তো কথার কথা, আমি বেতন পাচ্ছি, সবই পাচ্ছি, শুধু অ্যাপয়েন্টমেন্টটা, শুধু বেতন না, আবার অনেক কিছু। আপনি যদি আপনাকে চাকরিচ্যুত করতে হয়, মানে নিয়ম নীতি আছে। ইফ ইট ইজ এ কন্ট্রাক্ট সার্ভিস, আপনারা জানেন যে আপনারা সমস্ত সাংবাদিকরা কিন্তু ওয়ার্কার আন্ডার দি লেবার ল 2006। আপনাদেরকে সাংবাদিক বলেন, যত সাংবাদিক, ইনক্লুডিং এডিটর্স, ইনক্লুডিং যারাই সাংবাদিক পেশার সাথে জড়িত আছে, তো সেই সম্পর্কে তো আপনি লেবার কোর্টে যেতে পারবেন। লেবার কোড ইজ দেয়ার, আপনি জানেন লেবার কোড আছে, লেবার অ্যাপেলেট ট্রাইব্যুনাল আছে। আইন খুব সুন্দর সুন্দর আইন আছে, আইনের কোনো অসুবিধা নাই। আইন যারা প্রণয়ন করে অনেক চিন্তা ভাবনা করেই করে, কিন্তু এটা প্রয়োগের যে সমস্যাটা, প্রয়োগ করতে না আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নেননি, অ্যাপয়েন্টমেন্ট লেটার তো আপনার নেওয়া উচিত ছিল। তখন আপনাকে 1টা না 5টা অ্যাপয়েন্টমেন্ট, কারণ তখন মালিককে আপনার প্রয়োজন, সেই জন্যই তো আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। এই ব্যাপারে আপনারা সচেতন হবে বলে আমি আশা করি। এটা হচ্ছে আপনাদের চাকরিগত ব্যাপারে। আরেকটা ব্যাপার আছে, আপনারা জানেন যে প্রত্যেকটা বিজনেস হাউস বা এই নিউজ হাউস, যেগুলি হাউস আছে, আপনি জানেন যে তাদের যখন ডিক্লারেশন দেয়, তারা যখন ডিক্লারেশন দেয় আন্ডার দি প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট 1973, সেখানে ক্লিয়ারলি বলা আছে যে 10টা কি 12টা কন্ডিশন তাদেরকে ফুলফিল করতে হয়। তাকে বলতে হয় যে আমার ব্যাংক অ্যাকাউন্টে এত লক্ষ টাকা আছে, বিভিন্ন জিনিস আছে সেখানে। শুধু আপনারা জানেন, তবু আমি জাস্ট এট এ গ্লান্স বলে দেই, কারণ ডিক্লারেশন পাইতে হলে এই জিনিসগুলি অবশ্যই আপনাকে ছাপাখানা ও প্রকাশনা ঘোষণা ও নিবন্ধ করে নেয় 1993। কে নেয়? এটা মালিক, তাই না? অনেকে প্রশ্ন উত্তর হয়তো আসবে যে বাংলাদেশের পত্রিকার সংখ্যা 3000-এর উপরে, এত মালিক, এত পত্রিকা, বেতন দিতে পারবে না কেন? ডিক্লারেশন নিয়েছে না, সে বেতন দিবে বলে তো ডিক্লারেশন নিয়েছে, না দিবে না বলে ডিক্লারেশন নিয়েছে। এই ব্যাপারে আপনারা কোনো আপনাদের অধিকার সম্পর্কে সচেতন না। সেখানে কি বলা হয়েছে দেখেন, ক্লিয়ারলি বলা হয়েছে একটা বলা আছে 1 2 3 4 5 6 7 8টা কন্ডিশন হলে আপনাকে একটা ডিক্লারেশন দেয়। তার মধ্যে প্রথমটাই বলি, সংবাদ
সেকশন 12 সাবসেকশন 2 ক্লজ 6 ফর ছাড়া প্রকাশকের বা স্বত্বাধিকারীর সংবাদপত্রটি নিয়মিত প্রকাশনার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান রয়েছে। 2 দিন পরে বলে না আমার তো বিক্রি নাই, মানে পত্রিকার কাটতি নাই, কিছু নাই, আমার নিজেই চলতে পারি না, আপনাকে ডিক্লারেশন কে দিতে বলছে? আপনি না চলতে পারলে আপনি পত্রিকা তো ডিক্লারেশন নিয়েছেন, আমাকে চাকরি দিয়েছেন, ইউ আর বাউন্ড টু ডু দ্যাট। আচ্ছা, আরো কিছু দেখেন, প্রকাশক এবং বইকার্যতে বলা আছে সম্পাদক যুক্তিসঙ্গত শিক্ষাগত যোগ্যতার অধিকারী এবং সাংবাদিকতায় তাহার পর্যাপ্ত প্রশিক্ষণ অভিজ্ঞতা রয়েছে। আরো অনেকগুলি কন্ডিশন আপনি ফুল করতে, ব্যাংকে এত থাকতো, মুখ থাকতো, এটার পরে আপনার পাবেন। এবং সেটা পাওয়ার পর এখন এত পত্রিকা এত কিছু, কিন্তু বেতন দেওয়ার বেলায় বলে যে আমার তো পয়সা নাই। এইটা কিন্তু অ্যাপারেন্টলি কন্ট্রাডিক্টরি, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। বারবার এবং ঢাকা শহর থেকে 1200 পত্রিকার পাবলিকেশন হয়, 1200 পত্রিকা। আমরা তো এই পর্যন্ত যা দেখলাম ট্রেনিং এ অনেককেই দেখলাম, এই প্রশ্নগুলি আসে। যাই হোক, এটা হচ্ছে আপনাদের অধিকার সম্পর্কে আপনাদের যথেষ্ট সচেতন হওয়া দরকার। শুধু একে অপরকে দোষারোপ না করে, একে অপরকে অন্য কিছু না বলে, এই সম্পর্কে আপনাদেরকে সচেতন অবশ্যই হতে হবে। এরপরে এই যে আচরণবিধি সম্পর্কে যেটা বলা হলো, আচরণবিধি এবং অন্যান্য বিষয় যেটা বলা আছে আপনাদেরকে, ওগুলি তো আপনারা জানেন, জেনেই বলা হচ্ছে। আমাদের কিছু কি বলি প্রেস কাউন্সিলের আমাদের এখানে প্রেস কাউন্সিল অ্যাক্টে ক্লিয়ারলি বলা আছে আমরা আপনাদেরকে কোনো পেনাল্টি করতে পারবো না, আইদার ক্রিমিনাল অর ফাইন্যান্সিয়াল পেনাল্টি। কারণ ফাইন্যান্সিয়াল এবং ক্রিমিনাল পেনাল্টির জন্য আলাদা আলাদা আইন আছে, আলাদা আলাদা বিষয় আছে। আমাদের এখানে কেন হচ্ছে যে আমি আপনাদেরকে আগেই বললাম যে আপনারা সাংবাদিকরা বা যারা এই ধরনের পেশায় নিযুক্ত তাদেরকে সমাজের দরপর বা সমাজের অনেক উচ্চ স্তরে লোক বলে মনে করা হয়। এখানে যে জিনিসটা ক্লিয়ারলি বলা আছে, আমরা যে জিনিসটা করতে পারবো সেটা হচ্ছে 12 ধারায় বলা হয়েছে যে সতর্ক করতে পারবো, ঘোষণা করতে পারবো এবং তিরস্কার করার ক্ষমতা আমাদের আছে। অন্য কোনো যদি আপনি সাংবাদিকতার বাইরে, কারণ আপনিও কমপ্লেন করতে পারবেন, আরেকজন আপনার বিরুদ্ধেও কমপ্লেন করতে পারবে, সেটা দেখার দায়িত্ব প্রেস কাউন্সিল অবশ্যই আছে। এই বিষয়ে আমাদের কিছু অ্যামেন্ডমেন্ট এসছে, আশা করি কিছুদিনের মধ্যে আসবে। এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, হয়ে একটা ডিসিশনে এসে আমরা এগুলো আইন কানুন প্রণয়ন করে এখন ল মিনিস্ট্রিতে পেন্ডিং আছে। আশা করা যাচ্ছে এই বিষয়ে আশা করছি অল্প কিছুদিনের মধ্যে একটা আইনের যে প্রেস কাউন্সিল আইনটা অ্যামেন্ডমেন্ট হবে। বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া সম্পর্কে এখন পর্যন্ত প্রেস কাউন্সিল আইনে কোনো কিছু নাই, যেটা এখন খুব বার্নিং ইস্যু। ইলেকট্রনিক মিডিয়াকে কিভাবে নিয়ম নীতির মধ্যে আনা যায় সেটাকে মানে আইন কানুন করে সেটা পেশ করা হয়েছে। আশা করছি এরপরে আশা করি অনেকটা কমে যাবে। তো একটা বিষয় আপনাদেরকে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, যে কোনো আইন যদি 100 জনের জন্য করা হয়, ধরে নেওয়া হয় সেই আইনটা 90 জন লোক মানবে, 10 জন লোক আইনটা মানবে না। এখন আমাদের এখানে দেশে হয়ে গেছে উল্টা, যে 90 জনে আইন মানে না, 10 জন লোক আইন মানে। সেইখানে তো আইনের প্রয়োগটা, কারণটা কি? আইনের প্রয়োগের সমস্যা। আইন যদি সঠিকভাবে প্রয়োগ না করা হয়, এরকম 16,000 আইন করেন না কেন, কোনো লাভ হবে না। আইনের প্রয়োগের জন্য আমি আপনার মতো লোকজনই দায়িত্বে আছে। এসপি সাহেব বসা ছিল, ডিসি সাহেব বসা ছিল, ওনারা কি আইনের বাইরে যেতে পারবে? যেতে পারবে না, আইনের মধ্যেই যেতে হবে।
এখন মানছে না, রাজনৈতিক ভাবে অনেক সমস্যা হোক ভাবে গুলিতে স্পেসিফিক্যালি আমি আসবো। অতএব আইনের প্রয়োগটা হবে ইম্পর্টেন্ট। যতক্ষণ পর্যন্ত এটা না হবে সেভাবে এটা করা যাবে না। আপনারা জানেন যে বিশেষ করে ঢাকা শহর না বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন গ্রামগঞ্জে, ঢাকা শহর, রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা, শুধু রিক্সা না, ভ্যান গাড়িও ব্যাটারি চালিত, কাইক করে কিছু নাই, কোনো আইনগত তাদের আইনের মাধ্যমে তারা আসে নাই। সমস্ত জায়গায় ঢাকা শহরে যখন কিছু এরকম ব্যাটারি চালিত আসলো তখন আমাদের মাথার মধ্যে বা অ্যাডমিনিস্ট্রেশন বা কিছুই না। এখন যখন 7 লাখ 10 লাখ হয়ে গেছে তখন আমাদের চিন্তা হবে আরে এটা কি হয়ে গেল, এখন তো আমরা কোনো কিছুই করতে পারছি না। এবং কত মানে অসাবধানতা, প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই জন্যই বলছি যে আইন শুধু থাকলেই হবে না। এবং আপনারা জানেন, আপনারা ঢাকা শহরে যান, বিভিন্ন জায়গায় যান, এখানেও যান, ফুটপাতের উপর দিয়ে কি চলছে, হোন্ডা চলছে। হোন্ডার ব্যাপারে দেখেন আমাদের একটা অথরিটি আছে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, BRTA। প্রত্যেকের লাইসেন্স লাগবে। যেমন আপনারা বলেন যে আমাদের লাইসেন্স দরকার, আমরা যে ড্রাইভিং করার জন্য একটা লাইসেন্স লাগে, কিন্তু কত জনের লাইসেন্স আছে কত জনের নেই আপনারা জানেন। বাস চালানোর জন্য, যে বাসের যে রেজিস্ট্রেশনের জন্য 24, 25, 40 বছরের বাস, লক্ষ লক্ষ বাস চলছে, মানুষ মারা যাচ্ছে। আপনারা তো প্রতি ঈদের একটা কি বলি ডাটা পান না, যে এই ঈদে 14,000 লোক মারা গেছে, ওই ঈদে। এটা মনে হচ্ছে যে এটা কিছুই না, মারা গেছে কি আছে, 14,000, আগামী 40,000 মারা যাবে। এই যে এইগুলি দেখার জন্য দায় দায়িত্বশীল লোক আছে, কিন্তু আমরা সেগুলিকে ফলো করি না। এখন যে বিষয়ে আমি বলতে চাচ্ছি, যে নীতিমালা, প্রেস ফ্রিডম এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি, বেশ কিছু নীতিমালা আপনাদের হাতে, সাধারণ নীতিমালা আছে, প্রত্যক্ষ নীতিমালা আছে, যেমন বস্তুনিষ্ঠতা, শালীনতা বোধ, তথ্যকে হত্যা না করা, আক্রমণাত্মক মনোভাব বর্জন, হলদে সাংবাদিকতা, নিজস্ব মতামত বর্জন, ভুল ও স্বীকার ও সংশোধন, এগুলি সব আলাপ করা হয়েছে। আমি শুধু জাস্ট আমি টাচ করে যাচ্ছি। একটার উপরে আমি শুধু বলবো, সেটা হচ্ছে যেটা নিয়ে এত সমস্যা, যদিও আমরা সবাই এই চেতনায় বিশ্বাসী। এই চেতনার বেচা বিক্রি এমন হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা, এর থেকে তো আর বড় চেতনা হওয়ার কোনো কিছু নাই। আমরা প্রত্যেকেই মুক্তিযুদ্ধের, কেউ কি বলবে না মুক্তি চেতনা বিরোধী, কেউ বলবে না। তারপরেও দেখেন এটা নিয়ে আমাদের কত কিছু হয়ে গেল, কি হয়েছে আমি আর ডিটেলস বলতে চাই না। এই যে মারাত্মক সমস্যা, চেতনা সংক্রান্ত সমস্যা, মনে হচ্ছে যে কিছু লোকের এই চেতনা আছে আর আমরা যারা আছে এখানে কারো কোনো চেতনা নাই। এই যে মুক্তিযুদ্ধে যারা করছে, আমাদের মতো যারা মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণ করছে, ইদানিং দেখছেন না মুক্তিযুদ্ধ সংজ্ঞা নিয়ে মারামারি। কেউ কি মুক্তিযুদ্ধ যাওয়ার সময় মনে হয়েছিল যে আমরা ভাতা পাবো, ভাতা দিলে মুক্তিযুদ্ধ যাবো, ভাতা না দিলে মুক্তিযুদ্ধে যাবো না? কিন্তু এখন দেখা যাচ্ছে এটাই আসল জিনিস। এখন খুব আশ্চর্য ব্যাপার যে ভাতা সংক্রান্ত, আবার দেখা যাচ্ছে, আপনাদেরকে যা জানার জন্য বলে গিয়া থাকতে, ফ্রিডম ফাইটার্স ওয়েলফেয়ার অ্যাক্ট 1974, সেইখানে কিন্তু মুক্তিযুদ্ধের সংজ্ঞা এগুলি কিছুই ছিল না, মুক্তিযুদ্ধের সংজ্ঞাই ছিল না, বুঝতে পেরেছেন? কিন্তু এই সংজ্ঞাকে আনতে আনতে এখন সংজ্ঞা বড় কথা না, মাস গেলে ভাতা কত পাবো সেটাই বড়। একটা ব্যক্তিও এই ভাতার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নেই, যে ভাতা পাবো, আমাকে ভাতা দিবেন, মুক্তিযুদ্ধে আমি যাব। কিন্তু দেখেন আজকে আমরা কোথায় চলে আসছি। এটা কোনো নিজের আত্মসমালোচনা করতে হবে, এটা না করলে এই সংজ্ঞা নিয়ে আমাদের মধ্যে মারামারি কেন, দরকার ছিল না। যাই হোক, এগুলি বলার অর্থ হচ্ছে যে এই চেতনার ইয়েতে আমাদের সবকিছুই শেষ করে ফেললাম। এই চেতনার কারণেই আমাদের অনেক সমস্যা আমাদেরকে সম্মুখীন হতে হয়েছে। এর থেকে গৌরবোজ্জ্বলিত কিছু আমাদের নাই। স্বাধীনতা সংগ্রামের যে মুক্তিযোদ্ধা যারা আছে, মুক্তিযুদ্ধে বর্তমান প্রজন্ম তো করতে পারেনি, যারা করেছে তাদেরকে আমরা অবশ্যই, তার মধ্যে কি হলো, আবার ওটাকে আমার জোর দিতে হবে কি, বীর মুক্তিযোদ্ধা।
না বললে মুক্তিযোদ্ধা না। বুঝলাম এটা কি বীর মুক্তিযোদ্ধার ব্যাপার কি আছে, না বললে আমি মুক্তিযোদ্ধা না, আমার মুক্তিযুদ্ধ চলে গেল। এই সমস্ত হচ্ছে আর কি বলবো না, আমার কাছে খুব অবাক লাগে। যাই হোক, তারপরে আপনি আসেন সমাজ কল্যাণমূলক নীতি, যেটা নিয়ে আমি একটু দু একটা কথা বলবো। সেটা হচ্ছে দলীয় রাজনীতির ঊর্ধ্বে অবস্থা। পেশাজীবী দলীয় রাজনীতি করতে পারবে না, কোথাও কোনো বান নাই, কোনোদিন বান নাই। দলীয় রাজনীতি একবার না 1000 বার করতে পারবেন। কেউ আপনাকে আপনার রাজনীতি করা কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। আপনাদের এই সংবাদপত্র জগতের কীর্তিমান পুরুষ ইত্তেফাকের তোফাজ্জল হোসেন মানিক মিয়া সিরিয়াস দলীয় রাজনীতি করতেন। শুধু দলীয় রাজনীতি না, যে দলের রাজনীতি করতেন উনি ওই দলকে সৃষ্টি করেছেন। তা উনি কি সাংবাদিক ছিলেন না? তো উনি তো এর সাথে যখন সাংবাদিকতা করতেন কোনো রাজনৈতিক ছোঁয়া নাই। রাজনীতি যখন করবেন যা ইচ্ছা আপনার যতটুকু যেই আদর্শ আপনি বিশ্বাস সেটা করবেন, কিন্তু পেশাগত যখনই আসবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, উকিল, প্রত্যেকেই কিন্তু যার যার পেশাগত মান মর্যাদাকে সবচেয়ে ঊর্ধ্বে দিতে হবে। না হলে কিন্তু এই সমস্যার সমাধান পৃথিবীর কেউ করতে পারবে না। দলীয় রাজনীতি এবং পেশাগত জিনিস যদি আপনি একত্র করে ফেলেন, তাছাড়া আপনি জানেন ইত্তেফাকের পরবর্তী প্রজন্ম কি করেছে জানেন, মানিক মিয়ার ছেলেরা কি করেছে ডেফিনেটলি আপনারা জানেন। রাজনীতির মধ্যে এসে রাজনীতির সাথে তার বাবা কিভাবে করেছে আর ওনারা কিভাবে করেছেন এটা আপনারা সবাই জানেন। হোসেন শহীদ সরওয়ার্দী, শেরে বাংলায় কে ফতুল হক,